আমি এখানে একটাই উত্তর দিয়েছি আজকের জন্য, এটাই আমাদের উত্তর। বিজেপি ইলেকশন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকেও দখল করার চেষ্টা করছে তাদের নিজেদের কিছু ভাবনা চিন্তা কর্মসূচি সুবিধা অনুযায়ী চলার জন্য। যেভাবে বিভিন্ন তদন্তকারী এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন কমিশনগুলো থেকে শুরু করে বিভিন্ন স্বশাসিত জায়গাগুলোকে বিজেপি যেভাবে দখল করেছে, সেভাবেই ইলেকশন কমিশনকেও দখল করার চেষ্টা করেছে। আমরা এটুকু বলতে পারি যে বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে। তারা এজেন্সিগুলো দখল নিয়ে নিয়েছে, তারা বিভিন্ন অন্যান্য সংস্থার দখল নিয়ে নিচ্ছে। নির্বাচন কমিশন সেখানে যেভাবে বিচার বিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসাবার তারা ব্যবস্থাপনা করে নিয়েছে। ফলে বিজেপি পুরোদস্তুর চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা, তাদের দলের কর্মসূচি, তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ফলে ইলেকশন ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল, তাতে আমরা এইটুকুই বলতে পারি আপাতত যে বিজেপি সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। শুধু দুটো উত্তর। এক, বিজেপি নির্বাচন কমিশনটাকে দখল করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, এজেন্সি বা অন্যান্য যেগুলোকে দখল করছে, যেগুলো স্বাধীন প্রতিষ্ঠান এরকম অনেকগুলি আছে, সেগুলোকে বিজেপি বিভিন্ন কমিশনগুলো আছে, মানবাধিকার কমিশন, এই কমিশন ওই কমিশন, এগুলোকে দলদাসে পরিণত করে ফেলেছে। তো এখন ইলেকশন কমিশনটাকেও দখল করার চেষ্টা করছে এবং তাদের নিজেদের যে কর্মসূচি সেটা ইলেকশন কমিশন দিয়ে প্রতিফলনের চেষ্টা করছে। ফলে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এটা এক। দুই, বিজেপি একটা কেন, বিজেপি 100 কেন? বিজেপি যদি 1000 বদলও করে, বিজেপি যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে আর বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ফলে প্রশাসনের কোন পদে রাজ্য বিজেপির সুপারিশ মেনে কাকে কখন বসানো হবে, এগুলোর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না। ভোট হবে, বিজেপি হারবে। ফলাফল দেখবেন 30 থেকে 35। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বাংলার 42-এর মধ্যে, আমরা চেষ্টা করছি সেটা 37-38 ক্রস করাতে। আমরা 42-এর জন্য এগোচ্ছি। ওরা এই সরকারে কোন পদে কে আছে, কে রাজ্য থেকে কোন গদ্দার কি লিস্ট পাঠালো, ওরা ওই নিয়ে ব্যস্ত থাকুক। আমরা মানুষের কাছে যাব, ভোট জিতে আসবো। যে নাগরিকত্বের যে গ্যারান্টির কথা মোদিজি বলছেন, মোদিজির গ্যারান্টিটা গ্যারান্টি নয়, দিদির গ্যারান্টিটাই আসল গ্যারান্টি। নাগরিকত্বের ক্ষেত্রেও দিদির গ্যারান্টি আসল গ্যারান্টি। যখন এই বিষয়টি চলছে, আমরা যখন খুব স্পষ্টভাবে বলেছি যে বিজেপির যেসব নেতারা কেউ লোকসভা নির্বাচনে দাঁড়াতে চান, কেউ বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, কেউ পুরসভা বা পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধি হতে চান, যারা বলবেন আমরা সিএ এর ফর্ম ফিল আপ করব, তাদের ভারতবর্ষে জনপ্রতিনিধিত্বের কোনো অধিকার নেই। কারণ সিএ এর ফর্মে তো বেসিক কন্ডিশন, শর্ত হচ্ছে আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন। সেই কারণেই তো আপনি ফর্মটা ফিল আপ করছেন। আর যদি ভারতবর্ষের নাগরিক না হন, তাহলে আপনি এমপি এমএলএ জনপ্রতিনিধি হবেন কি করে? সব হওয়া যাবে না। শান্তনু ঠাকুর একবার বলছেন আমি করব না কোনো কিছু ফিল আপ। আজব কথা, তাহলে আবার লোককে নাচাচ্ছেন কেন? আবার পরক্ষণে বলছেন না না আমি ফিল আপ করবো। প্রশ্ন, তাহলে আপনি আবার নাগরিকই নন, তাহলে আপনি এমপি কেন? আপনি দাঁড়াবেন কি করে? আপনার তো নমিনেশন খারিজ হবে। এর মধ্যে আমরা দেখলাম বিজেপির নেতা তথাগত রায় অত্যন্ত অশালীন, দায়িত্বজ্ঞানহীন, কুরুচিকর মন্তব্য করেছেন। সিএ
যারা আবেদন নাকি করবেন, যারা ওদিক থেকে এসেছেন, তাদের ধর্ম পরীক্ষার জন্য তিনি যে নিদান দিয়েছেন, এটা সভ্যতার সীমা লঙ্ঘন করা, অশালীন।